স্বাগতম প্রিয় ব্যক্তিবর্গ। আজকে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন উদয়শঙ্কর দুর্জয় নামে একজন লেখকের লেখা। এই বইটা আমি যখন পড়তে গিয়েছিলাম তখন আমার কাছে না খুবই বাজে লেগেছিল, কারণ আমার ছন্দ ছাড়া কবিতা হয় এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু পরবর্তীতে গিয়ে যখন আমি এটা পড়ি তখন আমার বিরক্ত লাগে, কিন্তু যখন আমি সমালোচনা করার জন্য আমি আবার গভীরভাবে যখন পড়তে যাই তখন এইটা আমাকে হিট করে এবং আমি নিজেই এই এনার কবিতার মাধ্যমে আমি নিজে একটা কবিতা লিখতে বাধ্য হই। তো আমি এই বই থেকে দুটো কবিতা পড়ব এবং একটা একটা যেই আমার ইসের সমালোচনার জায়গা ছিল সেইটা বোঝাবো। বাকি আমি যেই নিজে কবিতাটা লিখেছি আনরিলিজড কবিতা, ওইটাও আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন, এই শিরোনামটা আসলে এটা কোনো শিরোনাম না, এটা একটি কবিতার নাম। তো সেই কবিতাটাই আমি পড়ে শোনাই। আমি লিখে রাখি সেই সব রাত্রিদিন যেখানে প্রকাশ্যে খুন দিয়ে পবিত্রতা সুরক্ষা করে কিছু বিপদগামী ভ্রূণ। শার্লি হেবদোর কাগজে টেবিলে জল জল করে ওঠে রক্তিম মানচিত্র। প্যারিসের পথে বিদ্রোহী স্রোত ভেসে যাওয়া 3.7 মিলিয়ন আহত আত্মার স্লোগান। আমি লিখে রাখি ঢাকার বিশুদ্ধ অক্সিজেনে এখন পেট্রোল পোড়া বারুদ, ঝলসে যাওয়া জীবন ছবির অস্পষ্ট অবয়ব। হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা চেতনার কঙ্কাল, তবু ওরা বালির ট্রাক আর বুলেটের রাজনীতি ত্বরান্বিত করে অহরাত্র। দগ্ধ এখন চেতনার বার্ন ইউনিট, দগ্ধ এখন ঘরে ফেরা যৌবন, দগ্ধ এখন ভোরের পাখি বৈকল্যের দুরন্ত ছেলেবেলা, দগ্ধ এখন আমার মায়ের সোনামুখী বদন। তো এইটা একটা কবিতা। আর আরও একটা, এখানে এই বইটা আসলে বাংলাদেশি মাইনরিটি থেকে শুরু করে প্যালেস্টাইন, এই পৃথিবীর যত মানে দুর্বলেরা কষ্ট পেয়েছে সবার নিয়ে লেখা। অভিজিৎ রায়ের নিয়েও লেখা আছে, ত্বকী হত্যা নিয়েও লেখা আছে। ত্বকী হত্যার লেখ এই কবিতা, এই ত্বকী হত্যা যেটাই মেনশন আছে সেই কবিতার নাম হচ্ছে কবিতার পূরণকাল। এইটা নিয়ে আমি এই কবিতাটা পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আর কত নারীর শরীর নিয়ে কবিতা লিখবা, এবার না হয় ভেজা সন্ধ্যায় নামো, ভেজাও শারীরিক সমীকরণ। আর কত লিখবা রৌদ্র ডানায় সুনীল আঁচড়ে, বরং ভাঙো নীরবতা, আঁকো কিছু বৃষ্টির মুখাবয়ব। ঘন অরণ্যের ফাঁকে ফাঁকে লিখে রাখো স্পর্শ, খোলা নতুন হিসাবের খাতা, নতুন হিসাবের খাতা। রাখো হাত এখানে, বিশ্বজিতের রক্তে ভিজেছিল যে মাটি, কি ভীষণ বাস্তবতায় ভুলে যাওয়া। ও আমাদের কেউ না, এবার না হয় লেখো মিছিলের গর্জে ওঠা স্লোগান, লেখো ত্বকী হত্যার নির্মমতা। এই ত্বকী হচ্ছে তানভীর মোহাম্মদ ত্বকী। কৌশলে সম্ভ্রমহানি, লেখো 52, 69, 71। নির্বাচনোত্তর সহিংসতা, অভয়নগরের বাস্তুহারা, দিনাজপুরের শরণার্থী, নতুন 71-এর দিনগুলি। লেখো বারুদ পোড়া শহরের নাম নিস্তব্ধতা, আচমকা থেমে যাওয়া জীবনের গতি। স্প্লিন্টারের ক্ষত বিক্ষতয়ে জন্ম পরিচয় নিয়ে লেখো অজ্ঞাত লাশের ঠিকানায় স্বজনের বিবর্ণ চোখ। লেখো গুম হয়ে যাওয়া শব্দের ইতিহাস নিয়ে, মেশিন গান বা বোমারু বিমান নয়। এবার লেখো পেট্রোল বোমায় ঝলসে যাওয়া মনিরকে নিয়ে। দাও দাও লেলিহান শিখা, পুড়ছে প্রাণের শহর, জ্বলছে শ্মশান, গাইছে পুরনের গান কংক্রিটের দেয়াল, টাওয়ার, রেল লাইন, পিচমাখা পথ। লেখো কবি, কবিতার সময় এখনই। মূলত এই কবিতাটাই আমাকে আর একটা কবিতা লিখতে ইন্সপায়ার করেছে, সেটা হচ্ছে দীপচন্দ্র দাস হত্যার যেটা ছিল। আমি আসলে ওই সময় বীভৎসতা এত যে আমি নিস্তব্ধ, আমি 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 কিছু লেখার মতো পরিবেশে ছিলাম না। তো আমি হয়তো এটা আমার এক্সকিউজ হবে না লেখার পেছনে, কিন্তু আমি পরবর্তীতে ভাবি, এই কবিতাটা পড়ার মাধ্যমে ভাবি যে আসলে আমি কেন লিখলাম না, আমার লেখা উচিত ছিল। হয়তো কবিতা লিখলে আমার সেই বিষয়টার প্রতি গাম্ভীর্য কমে যায়, কিন্তু তাও মনে করলাম না, আমার লেখা উচিত। তো আমি সেই জায়গা থেকেই একটা কবিতা লিখেছি। এটা আমি কাউকে শোনাইনি,
সেটা 18ই ডিসেম্বর আমি এটা আবার এটা ছাড়বো। তো আমি আপনাদের তার আগেই পড়ে শোনাই। যেহেতু এই কবিতার কথা আসছে, আমি কবিতা লিখতে বলছেন, কবি বলছেন তুমি কেন কবিতা লিখছো না। আমি সেই জায়গা থেকে, আর কত মেয়েদের নিয়ে লিখবা, ওই জায়গা থেকে আমি এখন এই কবিতাটা লিখেছিলাম যে দীপচন্দ্র দাস হত্যা নিয়ে, যে শান্ত ছেলে কাজে গেল ফিরতে হলো দেরি, কে জানতো এটাই হবে শেষ কর্মখড়ি, কী কটূক্তি করেছিল ঈশ্বরই জানতেন, আশা করি দীপুও নিশ্চয় ঈশ্বর মানতেন, ভক্তিতে তার জোর ছিল না, যথেষ্ট অধর্ম ঘটছিল না, যেন তিনি নেমে আসেন। সরল মনে প্রশ্ন আসে, আর কতটুকু অধর্ম ঘটলে ঈশ্বর নেমে আসেন। যে দীপুরা বেঁচে আছো তাদের জন্য বলি, কেউ নেমে আসবে না যখন তোমার হবে বলি। একা একা থাকতে শিখো, ভিড় এড়িয়ে চলতে শিখো, যত পারো জ্ঞান দিও, দেওয়ার বেলায় চুপটি থেকো, সর্বোপরি এই দেশেতে থাকতে গেলে কাপুরুষের মতো বাঁচতে শিখো। আমি দীপুর কথা ভাবছি যে তাকে কিভাবে হত্যা করা হলো, যে এই যুগে এসে এই ধরনের বীভৎসতা কি আর এই ধরনের বর্বরতা কি যে চিন্তা করা সম্ভব। কিভাবে পারলো ওই লোকগুলো, মারলো কি ভয়ানকভাবে মারলো, মেরে ও মরেছিল কিনা তাও তো আমরা জানি না। ওই অবস্থায় তাকে মানে হয়তো জ্যান্তই জ্বালিয়ে দেওয়া হলো গাছে ঝুলিয়ে। এই গেল দীপুর কথা। ভাই ভাবুন, আপনার পরিবারের একজন দীপু, তার পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছিল। আমি তো ভাই মরে যেতাম ভাই। তাদেরকে স্যালুট যে তারা এখনও মানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভাবুন আপনার বাবা বা আপনার ভাই বা আপনার সন্তান বা আপনার স্বামী, সে ওইভাবে মারা যাচ্ছে, আপনি নিউজ পাচ্ছেন, আপনি জানতে পাচ্ছেন যে তার সঙ্গে এই হচ্ছে। আপনার মাথা কীভাবে শান্ত রাখছেন বা আপনি কীভাবে সজ্ঞানে উপস্থিত থাকবেন? আপনার তো মানে এই মানুষগুলো কিভাবে তাদেরকে আর নিজের ধর্ম ভালো বলে প্রতিষ্ঠা করবে? যাই হোক, এই সব ধর্ম এক কথা বলে বিশ্বাস করতে পারবে তারা। আচ্ছা ঠিক আছে, এইটা গেল দীপচন্দ্র দাসের বিষয় নিয়ে। আমি আর কিছু বলবো না এখন। আমি মূলত আমরা এগুলো বাদ দিই। আমরা এই লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন, এই বই থেকেই আরও কিছু জিনিস আমি আপনাদের বলি। সেটা হলো একটা কবিতার কিছু লাইন আমি বলতে চাই। যে টেম্পল অফ বেল নামে একটা কবিতা আছে। এখানে এই লাইনটা খুবই আমার ভালো লেগেছে, যে ওরা স্থাপত্য চায় না, প্রাচীন পুরাকীর্তিতে ওদের অসীম ঘৃণা, ওই সংস্কৃতি ঐতিহ্যের শরীরে বসায় স্প্রিন্টারের হিংস্র নখ, ওরা চায় বিরান পথ, ধ্বংসাবশেষ উপভোগ করে প্রত্যাশার নিপুণ উৎসবে। আচ্ছা, এবার আমরা শেষ করে দেবো এই কবিতাটা পড়ে। এই কবিতাটা মূলত সমালোচনার জায়গা ছিল। আমি অনেক কবিতায়, প্রত্যেকটা কবিতায় আমি ছন্দ দিতে পারবো। ছন্দেও মূলত কি, আমার কাছেও একটা ছন্দ ছিল যে মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, ছন্দ ছাড়া কি কবিতা আদেও ভালো লাগে? এবার যদি কেউ বলে যে ছন্দওয়ালা কবিতা নয়, উহা একটি ছড়া, আমি বলবো চুপ কর হতচ্ছাড়া। এবার ও বলতে পারে যে গাম্ভীর্য আনতে গেলে ছন্দ দিলে চলে না। আমি মনে করি আপনার কবিতাটাও তেমন একটা চলে না। যাই হোক, তারপরে এটা বিষয় না, বিষয় হচ্ছে যে এই কবিতাটাই আমি দিতে পারবো। এখন আমি পড়ে শোনাই। শিশির নেমেছে সবুজ ভৈরবে, কুয়াশায় বেহায়াপনায় লুট হয়ে গেছে ভোরের ষোড়শী কন্যা, চুরি করে সাজিয়েছে শখের অরণ্য, বিন্দু বিন্দু রূপালী ধূলিময় শৈশব দিয়েছে সাড়া পথিকের নিমন্ত্রণে। খুবই ভালো, কিন্তু এটাকে ছন্দ দিলে কি ভালো হতো? এটা তো আর গম্ভীর কোনো কিছু না। এটাতে তো লেখা যাচ্ছে যে শিশির নেমেছে, যেহেতু পথিকের নিমন্ত্রণে রয়েছেই, তাহলে আমি দিতে পারি যে শিশির নেমেছে সবুজ ভৈরবে, কুয়াশার বেহায়াপনায় লুট হয়ে গেছে ভোরের ষোড়শী কন্যে, চুরি করে সাজিয়েছে শখের অরণ্যে, বিন্দু বিন্দু রূপলি ধূলিময় শৈশব দিয়েছে সারা পথিকের নিমন্ত্রণে। এটা বলা যেত। যাই হোক, আমরা এই নিয়ে আলোচনা না করি। আমরা কিছু আপনি মনে করতে পারেন আমি এখন গীতাঞ্জলি নিয়ে কথা বলবো। গীতাঞ্জলি কে লিখেছেন জানেন তো? রবিদা।
আমি আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম, সেটার আমি রবীন্দ্রনাথের ভিডিও দেখাতাম এবং রবীন্দ্রনাথের ছবি দেখাতাম, এবং আমি এই ছন্দটা দিতাম যে গীতাঞ্জলি কে লিখেছেন জানেন তো, যে রবিদা, চিনছেন না রবিদা? যার এই ছবিটা উনি হলেন রবিদা, তিনি লিখতেন কবিতা। এই ছন্দটা ছিল। আমার পুরো স্ক্রিপ্টটি আমি বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, আমি আমি গীতাঞ্জলি থেকে কিছু কবিতা আপনাদের পড়ে শোনাই, আপনি যদি মনে করে থাকেন যে আমি ওই শখের লেখকের সঙ্গে আমি প্রফেশনাল লেখকের ও প্রফেশনাল লেখকের আমি তুলনা করছি, তাহলে ভুল হবে। আমি এইটা সাধারণভাবে আমি আলোচনা করছি। প্রথম কবিতাটা না পড়লে কেমন একটা যেন হয়ে যায়, তো আমি এটা পড়ে শোনাই। আমার আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি, আমারে আড়াল করিয়ে দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এখান থেকে আরেকটা কবিতা পড়া যায়। আনন্দের সাগর থেকে আজ এসেছে বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবো রেপার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যায় যদি যাক প্রাণ, আনন্দেরই সাগর থেকে আজ এসেছে বান। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি, চলবো গেয়ে গান, আনন্দেরই সাগর থেকে আজ এসেছে বান। আপনারা মনে করতে পারেন আমি কবিতা আবৃত্তি করছি, আমি কবিতা আবৃত্তি করার যোগ্যতা রাখি না। আমি জাস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি, আমি চেষ্টা করছি। আমি কবিতা আবৃত্তি করতে পারি না। আমি একটা কম্পিটিশনে একবার নাম দিয়েছিলাম, এইবার কলেজে, মানে আমার সেকেন্ড ইয়ারে যখন আমি ছিলাম, তখন আমি নেপোটিজমের শিকার হয়েছিলাম। সেই জন্য তারপর থেকে আমি ফেব্রুয়ারি 1969, এই কবিতা আমার মনে আছে, এই কবিতাটাই হয়তো আমি আবৃত্তি করেছিলাম। কিন্তু আমার কি দোষ ছিল যে আমি হয়তো আস্তে করে বলছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম ওরাও আস্তে করে বলছে, কিন্তু ওদের কেন জিতিয়ে দিল আমি, আর ওরা খারাপ কবিতা চুজ করেছিল, আমি কি জানা কবিতা। যাই হোক, আমি সেই সব নিয়ে আমরা রিগ্রেটে না যাই। আমরা আর একটা কবিতা পড়ি গীতাঞ্জলি থেকে। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি, এবার বলো আমার মনের কোণে ধরা দেবে, চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়। ও মাই গড ভাই! জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়, সখা তোমার হাওয়া লাগলে হিয়ায়, তবুও কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরালে তোমার কৃপার কণা, তখন নিমেষে কি ফুল ফুটবে না? হ্যাঁ, তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না, আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। আর গীতাঞ্জলি থেকে আমার মনে হয় না কবিতা পড়া উচিত, কারণ এ পড়তে গেলে সবই পড়ে ফেলতে ইচ্ছে করবে। আবার কিছু কিছু বাদ রাখলে আমি জানি অনেককে রাগ করতে পারে যে এই কবিতার সঙ্গে পরপর রাখলাম কেন। আমি যাই হোক, এবার আমি একটা অন্য কবিতা পড়ি। অন্য কবিতা হচ্ছে সুকান্ত সমগ্র। আমি এই যে বলছিলাম যে গাম্ভীর্য আনতে গেলে কবিতায় ছন্দ দিলে চলে না, সুকান্ত ভট্টাচার্য কিন্তু এই জিনিসটাকে ভুল প্রমাণ করেছেন। আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। ডাক নামক কবিতা। মুখে মৃদু হাসি অহিংস বুদ্ধের, ভূমিকা চায় না ডাক ওঠে যুদ্ধের, গুলি বেঁধে গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা, হাতে হাতে ফেরে দেনা পাওনার খাতা, শোনহুঙ্কার কোটি অবরুদ্ধের, দুর্ভিক্ষকে তাড়াও ওদের তাড়াও, সন্ধিপত্র মারাও দুপায়ে মারাও, তিন পতাকার মিনতি দেবে নাকি সাড়াও, অসহ্য জ্বালা কোটি কোটি ক্রুদ্ধের, মানে অবরুদ্ধের, যুদ্ধের, ক্রুদ্ধের, বুঝছেন? ক্ষত বিক্ষত নতুন সকালবেলা, শেষ করবো এ রক্তের হোলি খেলা, ওঠে ওঠো সোজা হয়ে, পায়ে পায়ে লাগে ঠেলা, দেখো ভিড় দেখে স্বাধীনতা লুণ্ঠের, ফাল্গুন মাস ঝরুক জীর্ণ পাতা, গজাক নতুন পাতারা, তুলুক মাথা, নতুন দেয়াল দিকে দিকে হোক গাথা,
জাগে বিক্ষোভ চারিপাশে। ক্ষুদ্রের নদে তৃষ্ণার জল পাবে কতকাল, সম্মুখে টানে সমুদ্র উত্তাল। তুমি কোন দলে? জিজ্ঞাসা উন্মাদ উদ্দাম জিজ্ঞাসা উদ্দাম গুন্ডার দলে আজও লেখাওনি নাম। আর একটা কবিতা পড়ি। বিক্ষোভ নামে একটি কবিতা আছে। দৃঢ় সত্যের দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ ফের সেই কথা জানালাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে, ধরছে মিথ্যা সত্যের টুটি চেপে। কেউ কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাক নেয় হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দায়ভাগী, আজ তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি। অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা, তাতেই কি হয় আসল নকল মাপা। বিদ্রোহী মন আজকে করুণা মানা, দেব প্রেম পাবো আর পাবো কলসির কানা। দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে, জিন ডার্ক যিশু সক্রেটিসের দলে। কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল। কতদিনে প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে। ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যায় আজকের বিক্ষোভ। সুকান্ত সমগ্রে ছন্দ ছাড়া আরও অনেক ভালো ভালো কবিতা আছে, আমি সেটা পরের কোনো একটা সিরিজে আলোচনা করব। আমি আসলে কোনো বই সম্পূর্ণ শেষ করিনি, আমার সামনে পরীক্ষা, এই জন্য আমি সবই যেটুকু পড়েছি তার একটা রিভিউ তৈরি করে দিয়ে যাচ্ছি। আমি আর একটা বই আছে, সেটা হচ্ছে নির্জন পাথর, দুখু বাঙালির লেখা। এর একটা কবিতা আমি পড়ে শোনাই, আমার এই বই এখনও শেষ হয়নি। তো কবিতা আমি খাই, কবিতা কেউ পড়ে কেউ পড়ে না, কেউ শোনে কেউ শোনে না। আমি কবিতা পড়ি না, আমি কবিতা শুনি না, খাই। কবিতা আমি খাই, আমি জীবনানন্দ দাশ খাই, বোধ লেয়র এলিয়ট ওমর খোয়েম খায়। কবিতা আমি খাই, কবিতা আমার লাঙল কষা হাত, কবিতা আমার চাঁদ তারাহীন রাত, কবিতা আমার বাসন বোঝায় ভাত। আমি যেহেতু আমার পেজের নামই প্রকৃতি ও প্রত্যয়, রূপসী বাংলা আমার জন্য একটা হোলি বুক হওয়া উচিত ছিল, কিন্তু আমি সেইভাবে রূপসী বাংলা পড়তে পারি না। আমার হয়তো এটা সাহিত্যিক ইম্যাচুরিটি হতে পারে, আমি ওরকমভাবে স্বাদ নিতে পারছি না। আসলে ছন্দ আপনি খুঁজলে পাবেন, কিন্তু আবার আপনি যদি মনে করে থাকেন যে ছন্দ লাগে না, সেটাও সত্য। জীবনানন্দের কবিতায় ছন্দ লাগে না, আপনি একা একাই পেয়ে যাবেন। আমি তাও ছন্দওয়ালা কিছু কবিতা পড়ি। হাই পাখি একদিন কালীদহে ছিলে না কি, দহের বাতাসে আষাঢ় দুপ্রহরে কলরব করেনি কি এই বাংলায়। আজ সারাদিন এই বাদলের কোলাহলে মেঘের ছায়ায় চাঁদ সদাগর, তার মধুকর ডিঙিটার কথা মনে আসে। কালীদহে কবে তারা পড়েছিল একদিন ঝড়ের আকাশে। দেখছেন ছন্দ আছে, কিন্তু কিন্তু ছন্দ না থাকলেও আপনি কবিতার মাধুর্যেই আপনি মানে পাগল হয়ে যাবেন, আর ছন্দ লাগবে না আপনাকে। ছন্দ ছাড়া কবিতা লিখতে গেলে আপনাকে জীবনানন্দ দাশ হতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে সেদিনও অসংখ্য পাখি উড়েছিল নাকি কালো বাতাসের গায়ে। আজ সারাদিন এই বাদলের জলে ধলেশ্বরী চড়ায়, গাংশালিকের ঝাঁক মনে হয় যেন সেই কালীদহে ভাসে। এই সব পাখিগুলো কিছুতেই আজিকার নয়, যেন নয়, মনে হয় নয় যেন নয়। এই নদীও ধলেশ্বরী যেন নয়, এই ধলেশ্বরীও এই নদীও ধলেশ্বরী নয় যেন, এ আকাশ নয় আজিকার। ফণি মনসার বনে মনসা রয়েছে নাকি, আছে মনে হয়। এই নদী কি কালীদহ নয়? আহা, ওই ঘাটে এলানো খোপের সনকার মুখ আমি দেখি নাকি বিষণ্ণ মলিন ক্লান্ত কি যে। তব সব সত্য সব, তোমার এ স্বপ্ন সত্য, মনসা বলিয়া গেল নিচে। কি যে মনসা বলিয়া গেল নিচে। আরও একটা বলি, জীবন অথবা মৃত্যু। জীবন অথবা মৃত্যু চোখে রবে, আর এই বাংলার ঘাসে রবে বুক। এই ঘাস সীতারাম রাজারাম রামনাথ রায়, ইহাদের ঘোড়া আজও অন্ধকারে এ ঘাস ভেঙে চলে যায়।
এই ঘাস এরই নিচে কঙ্কাবতী শঙ্খমালা করিতেছে বাস, তাদের দেহের গন্ধ চাপা ফুল ম্লান মাখা চুলের বিন্যাস। ঘাস আজও ঢেকে আছে যখন হেমন্ত আসে গৌড় বাংলায়, কার্তিকের অপরাহ্নে হিজলের পাতা সাদা উঠানের গায়ে। ঝরে পড়ে পুকুরের ক্লান্ত জল ছেড়ে দিয়ে যায় হাঁস, আমি এই ঘাসের বুকে শুয়ে থাকি, শালিক নিয়েছে নিংড়িয়ে নরম হলুদ পায় এই ঘাস। এই ঘাস এই সবুজ ঘাসের ভিতরে সোদা ধুলো শুয়ে আছে কাচের মতন পাখা, এ ঘাসের গায়ে ভেড়ে ভেরেন্ডা ফুলের নীল ভুমররা ভুলিতেছে সাদা স্তন ঝরে করবীর, কোন এক কিশোরী এসে ছিঁড়ে নিয়ে গেল ফুল, তাই দুধ করিতেছে করবীর ঘাসে ঘাসে নরম ব্যাকুল। আমি আর একটা জিনিস এখানে পড়ি যে বাঙালি নারীর কাছে চাল ধোয়া স্নিগ্ধ হাত, ধান মাখা চুল, তার হাতে শাড়িটির কস্তা পাড়, ডাসা আম কামরাঙা কুল, এই যে ধান মাখা চুল কামরাঙা কুল। এখানে বুঝুন যে বাঙালি নারীর কাছে চাল ধোয়া স্নিগ্ধ হাত, কোন জায়গা থেকে বিউটি মানে অ্যাস্থেটিক জিনিসপত্র বের করতে হয় এটা জীবনানন্দ দাশ জানতেন। আমার এখন রূপসী বাংলা পড়া হয়নি, আমি আবার সেকেন্ড পার্ট যখন আসবে তখন এই ভিডিওটা সেকেন্ড পার্ট যখন আসবে তখন আমি পড়ে শোনাবো। ছড়াবার্তা থেকে আমি আগেও অনেক কবিতা পড়ে শুনেছি, এইটাই একমাত্র আমার কবিতা, তাছাড়া সবই বড়মার হচ্ছে বই, আমার কাছে কোনো কবিতার বই ব্যক্তিগত পর্যায়ে নেই। এখানে ছড়াবার্তা থেকে আমি সব কবিতাই বেশিরভাগ কবিতা হয়তো আমি আগেই পড়েছি, কিন্তু মনে হয় আবৃত্তির জায়গা থেকে আমি ওরকমভাবে পড়ে শুনিনি। আবৃত্তি এখানে কী করবো, ছড়াবার্তা 16 পৃষ্ঠা। আচ্ছা, জুজুর ভয় হয়তো হাসিনার জন্যই লেখা। আমরা হুজুর ভয়ে জুজুর পালিয়ে পথ চলি, করলেই হুম করেন সে গুম, কাঠগড়ায় হই বলি, গড়ল হেঁটে ফন্দি এঁটে যতই খেলুন ছক্কা, মনের আগুন জ্বলছে দ্বিগুণ, আর পাবে না রক্ষা। আর একটাও আছে 33 পৃষ্ঠা। খবর নাই, দেশটা এখন উথাল পাথাল, বলছে কথা সচিবে, পুতুল রানী রাজ্যে হারা, এই ছিল তার নসিবে। সাদেক আলীর মুখে কুলুপ, দেশের সবাই আওয়াজ তুলুক, মন্ত্রী যারা দুর্নীতিবাজ এবার জেলে পচিবে, বিক্ষোভে আর উত্তেজনায় ঢাকার শহর কাঁপিছে, মন্ত্রীরা সব হাত গুটিয়ে ভয়ে পথ মাপিছে, পুলিশ সচিব দেশের মানুষ এক কাতারে এসে ভোট চোরদের পতন দেখে উঠছে সবাই হেসে, রেডিও আর টিভিতে একই শুনি ভাইরে, ভোট চোর মন্ত্রীদের কোনো খবর নাই রে। এটা জানি না কোন সময় লেখা, হয়তো বিএনপির আমলেও লেখা হতে পারে। এই তো, আর কিছু নেই। 4 অধ্যায় বলতে একটা বইয়ের নাম, 4 অধ্যায় থেকে আমি এখনো পড়িনি কিছুই। হ্যাঁ, তো এই ছিল আর মনে হয় না আর কিছু বাকি আছে। তো ভালো থাকুন। ক্রিটিক অফ কবিতা এখানেই সমাপ্ত।